আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমাদের বাংলা প্রথম পত্র এক্সাম শেষ হয়ে গেছে। আমাদের এখন বাংলা দ্বিতীয় পত্রে সবচেয়ে ভালো মতো কামব্যাক করা লাগবে। আমাদের যাদের আশানুরূপ এক্সাম হয়নি, ধরো আমার বাংলা প্রথম পত্রে মার্ক আসতেছে ৭২, ৭৪, ৭৫, মানে বুঝতে পারতেছি যে আমার ৮০ মার্ক উঠেনি। তাহলে আমার যে গ্যাপটা আছে সেটা আমার বাংলা দ্বিতীয় পত্র দিয়ে ফিল আপ করা লাগবে। তার জন্য আমাকে একটু বেশি পরিমাণে পরিশ্রম করা লাগবে। তো এই পরিশ্রম করার যদি মানসিকতা থাকে তাহলে আমি তোমাকে এমন কিছু সাজেশন তৈরি করে দিচ্ছি, তোমরা যেই কাজটা করো বাংলা দ্বিতীয় পত্রের জন্য এই যে নির্মিত অংশে ৭০ মার্ক থাকে, তোমরা মনে করো যে না পড়ে গেলেই তোমরা এখানে ভালো মার্ক তুলতে পারবে। কিন্তু ভাইয়া তুমি বানিয়ে লেখা একটা জিনিস, আরটা হলো যে তুমি জানো, সেই জানা জিনিসটাকে তুমি নিজের মতো করে লিখতেছো, দুইটা পার্থক্য আছে। এবং তুমি সকল নিয়মাবলী দেখো, তোমার নির্মিত অংশের মধ্যে তুমি দেখবা যে আবেদনপত্রের কথা, তুমি দেখবা যে তোমার হলো যে ইমেলের কথা, তারপর তুমি দেখবা যে আমাদের এখানে ক্ষুদে গল্পর কথা, তারপর তুমি এখানে দেখবা যে প্রতিবেদন, এই সবগুলো জিনিস না। তারপরে তুমি আরো অনেকগুলো দিনলিপি থেকে শুরু করে এগুলো দেখবা। এগুলো তো আসলে নিয়মের উপরে মার থাকে, এগুলোর ভিতরে কি লেখছো সেটা কিন্তু কোনো স্যারে দেখবে না। তাহলে তুমি যদি নিয়মাবলীগুলা আমি এমনভাবে তোমাকে দেখাবো যে তুমি হয়তোবা দেখবা যে আজকে আমি একদম সাজেশন সহ কোনগুলো পড়বা, পারিভাষিক শব্দ এই কয়টা পড়লে, আমি এখানে প্রায় মনে হয় অনেকগুলো পারিভাষিক শব্দ দিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট পারিভাষিক শব্দ, ওগুলা তুমি পড়লে ইনশাল্লাহ যে কোনো বোর্ডে, তুমি যেই বোর্ডে হও না কেন তোমার কমন আসবে। প্রত্যেকটা রচনা থেকে শুরু করে ভাব সম্প্রসারণ থেকে শুরু করে সারাংশ, সারমর্ম, প্রত্যেকটা জিনিসের সাজেশন, এবং আমি তোমাকে এই নিয়মগুলো বলে দিব যে কিভাবে তোমার কি করা লাগবে, ভালো মার্ক তুলতে পারবা। দেখো আমাদের সাথে আমি অনেককে দেখতাম যে আসলে তুমি যদি দেখো রচনার মধ্যে 20 মার্ক থাকে, এই রচনায় ভালো মার্ক তোলার জন্য কিছু টেকনিক থেকে, তুমি শুধু উড়াধুরা লিখলেই হবে না ভাইয়া, তোমাকে আগে বুঝতে হবে যে আসলে মার্কটা স্যার কি কারণে দিবে। মার্ক স্যারে কিন্তু দেখো, তুমি যদি দেখো একটা স্টুডেন্ট যে কোনো ধরনের পয়েন্ট ছাড়া সে ধরো ৭-৮টা পয়েন্ট দিয়ে 20 পেজ 22 পেজ লিখে ফেলছে, এক একটা পয়েন্টে ৩-৪ পেজ, আর তুমি খুব সুন্দর করে এক একটা পেজে একটা করে পয়েন্ট অথবা দুইটা করে পয়েন্ট দিয়ে তুমি মোটামুটি 12 থেকে 15, 13, 14 পেজের মধ্যে তুমি মোটামুটি রচনা শেষ করছো। এমনও হতে পারে তুমি 20, 18, 17, 19 পাবা, আর ও 22 পৃষ্ঠা 23 পৃষ্ঠা লেখো বা 12-13 পাবে। কেন জানো? কারণ স্যারে তোমাকে পয়েন্ট খুঁজতেছে, আর ওই পয়েন্টের হেডলাইনগুলোই স্যার পড়বে। ওই হেডলাইনগুলো তোমার যত আকর্ষণীয় হবে স্যার তত বেশি মার্কস দিবে তোমাকে। তার মানে কি তোমাকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে। তাহলে এখন আমরা চলো শুরু করি যে আসলে তুমি চাইলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে না বাংলা ফার্স্ট পেপারে, আমার যে মার্ক আসে না, ও মার্ক যে কম আছে, ওই গ্যাপটা তুমি তো ভালো মতো ফিল আপ করতে পারবাই, আরো বেশি মার্ক তুলতে পারো ভাইয়া ইনশাল্লাহ, যদি ভাইয়ের কথাগুলো শুনো। কারণ ব্যাকরণ পাঠে অল্প একটু পড়ে ভাইয়া, অল্প কিছু পড়ে তোমরা হয়তো বা বুঝে গেছো অলরেডি, অনেকেই মানে গতকাল রাতে ব্যাকরণের প্রস্তুতি নিয়ে ফেলছো। তার মানে নির্মিত অংশটাই হলো মেইন খেলা দেখাবে, কারণ ব্যাকরণ পাঠে অনেক শিক্ষার্থী তোমরা 30-30 পাবা, কিন্তু নির্মিত অংশ যদি তুমি 60-এর মতো মার্ক তুলতে পারো, তোমার 90 মার্কের কাছাকাছি মার্ক চলে যাবে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই আমাদের মেইন কার্যক্রম। ঠিক আছে, তো আমাদের এখানে 70 মার্কের প্রস্তুতি ইনশাল্লাহ পুরো ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের নির্মিত অংশের মধ্যে থাকে এই 6টা পার্ট। তো এই 6টা পার্টের মধ্যে তুমি দেখো পারিভাষিক শব্দ থেকে আমাদের 10 মার্ক, দিনলিপি অথবা প্রতিবেদন যে কোনো একটা অ্যান্সার করা লাগবে, সেখানে থেকে 10 মার্ক। কোনটা অ্যান্সার করবে পরে বলতেছি। ইমেল অথবা আবেদনপত্র এখানে থেকে 10 মার্ক তোমার, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থেকে 10 মার্ক, এবং সংলাপ এবং ক্ষুদে গল্প এখানে থেকে 10 মার্ক, আর প্রবন্ধ রচনায় থেকে 20 মার্ক। আমি এখানে প্রায় 40টার মতো স্লাইড আছে সব সাজেশন মিলিয়ে, এবং আমি 40টা স্লাইড শেষ করে দিব, এবং স্লাইডগুলোর পিডিএফটা, এই ক্লাসের পিডিএফটা বা সাজেশনের পিডিএফটা কোথায় পাবা সব বিস্তারিত পরে বলবো। ঠিক আছে, এখন আসো পারিভাষিক শব্দ। ভাইয়া দেখো পারিভাষিক শব্দ অনেকটাই সহজ হয় ইনশাল্লাহ। আমাদের এইখানে আমি স্লাইডের মধ্যে যে পারিভাষিক শব্দগুলো লাগছে এগুলো বেশি ভালো মতো করে পড়বা। ঠিক আছে, এইখানে মোটামুটি সব বোর্ডের জন্য, এখন রাজশাহী বোর্ডে অনেকে ভাবতে পারে যে ভাইয়া রাজশাহী বোর্ডে তো কমন নাও আসতে পারে, ভাই একটা পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, পরের পরীক্ষার প্রশ্ন যে কঠিন হবে এমন না বিষয়টা। তাই ভালো মতো প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতি তুমি 100% রাখো। প্রশ্ন কঠিন হলে কোনো ভয় নাই, তোমার মানে তুমি জাস্ট নিজের প্রস্তুতিটা 100% দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার দেখো পারিভাষিক শব্দে আমাদের কত মার্ক থাকে? 10 মার্ক থাকে। আমি এই জন্য ভালো পরিমাণ ভালো একটু সংখ্যক দিচ্ছি, যাতে যে বাংলা ফার্স্ট পেপারে যে রাজশাহী বোর্ডে যে অনেক শিক্ষার্থীরা অনেক হতাশ হয়েছিল, কারণ কোনো ভাইয়া কোনো কারো কাছ থেকে সাজেশন না পেয়ে অনেক হতাশ হয়ে গেছে, ওরা মন খারাপ করছে, অ্যাটলিস্ট যাতে বাংলা দ্বিতীয় কথা সেটা যেন তোমরা পুষিয়ে নিতে পারো। দেখো, তো দিনলিপি অথবা প্রতিবেদন এই পার্টটুকু থেকে এখানে তুমি 10-এ 10 পাবা ভাইয়া, এখানে তোমার 10-এ 10 থাকবে। কিন্তু দিনলিপি অথবা প্রতিবেদন এইখানের মধ্যে কোনটা উত্তর করবা? দেখো ভাইয়া, দিনলিপি উত্তর করাটা অনেক ইজি, কারণ আমরা ডায়েরি লিখি,
ডায়েরির মধ্যে কি থাকে, তারিখটা থাকে, সময়টা থাকে, বারটা থাকে, এইটুকুই তো লেখা থাকে তাই না? তারিখ, বার, সময়, কোন তারিখে লিখতেছো, কি বারে লিখতেছো, আর সময়টা কয়টা বাজে, এইটুকু লিখে তোমার একটা হেডলাইন দিয়ে তুমি নিজের মতো করে লিখতে পারো। আমি লাস্টে দেখাবো, আমি কিছু জিনিস রেখে দিছি তোমাদের জন্য, সেগুলো তোমরা আমি স্লাইডের মধ্যে রেখে দিছি। তোমার হচ্ছে দিনলিপি কয়েকটা, প্রতিবেদন একটা, তারপর ইমেল একটা, এগুলো তোমরা দেখে নিতে পারবে খুব ভালো মতো। এগুলো দেখে নিতে পারবে যে কিভাবে, আমি জাস্ট ধরাই দিব যে কোন পার্টের জন্য কত মার্ক কিভাবে স্যাররা আসলে দেয়, যে দিনলিপি কোথায় কিভাবে লিখলে মার্ক দেয়। তো এখানে প্রতিবেদন কিন্তু অনেক ধরনের প্রতিবেদন থাকে ভাইয়া। এখন তুমি প্রতিবেদনে নতুন করে প্রস্তুতি নেওয়ার চাইতে, যেহেতু হাতে সময় কম আমাদের, তুমি দিনলিপিকে বেশি গুরুত্ব দাও। দিনলিপিতে ভালো মার্কও তুলতে পারবা যদি তোমার প্রেজেন্টেশনটা সুন্দর থাকে, এবং তুমি যদি খুব ভালো মতো স্কেল করে খুব সুন্দর করে গুছিয়ে লেখো ভাইয়া, তোমার মার্ক কিন্তু ভালো আসবে। যেমন পারিভাষিক শব্দের ক্ষেত্রে দেখবা যে তুমি কি করবে, সুন্দর করে একটা ছক করবা, ছক করে এই সাইডের মধ্যে প্রশ্ন আর এই সাইডের মধ্যে পারিভাষিক শব্দটা, এই সাইডের মধ্যে প্রশ্ন, এই সাইডে পারিভাষিক শব্দটা, এইভাবে লিখবা। দেখবা যে খাতার সৌন্দর্যটা অন্য লেভেলে চলে গেছে। বুঝতে পারছো? আরেকজন ধরে এইভাবে লিখলো, এইভাবে এসে প্রশ্ন, প্রশ্নের পাঠটুকুতে তোমার এইটা আর পারিভাষিক শব্দ হলো এইটা, এইভাবে লিখতেছে, এইভাবে লিখতেছে, এইভাবে লিখতেছে, তুমি ঘর করে লিখতেছো, অবশ্যই স্যার তোমার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন চোখে দেখবে। ঠিক আছে, এরপর আসো ভাইয়া, এবার আসবো আমরা, তার মানে আমরা প্রতিবেদনের ঝামেলার চাইতে আমরা দিনলিপিটা করাটা বেশি বেটার। ঠিক আছে, এবার আসে ইমেল অথবা আবেদনপত্র। তো ইমেলের ক্ষেত্রে যে জিনিসটা আমার ভালো লাগে, কারণ হলো এখানে কয়েকটা, মানে ইমেলের ক্ষেত্রে দেখা যায় যে তুমি দেখবা যে আমি একটা ইমেল তোমাকে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে যে ইমেলে আসলে মার্ক তোলা অনেক ইজি। ঠিক আছে, অনেক ইজি ইমেলে মার্ক তোলা। তো এরকম একটা ইমেল আসছে, এটা আমি এক জায়গা থেকে নিয়েছি। দেখো এখানের মধ্যে টু সিসি, বিসিসি, সাবজেক্ট থেকে শুরু করে এই জিনিসগুলো আসছে। ঠিক আছে, অনলাইন থেকে আমি একটা জায়গা থেকে এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য, একটা স্যাম্পল দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। তো এইখানের মধ্যে এই পার্টটুকু যারা ভালো মতো দিতে পারে, দেখো ভাইয়া এই পার্টটুকু যারা সুন্দর করে এই যে টু সিসি বিসি, তার ফলে যে এখানে সব ছোট হাতের অক্ষর দিয়ে লেখা, তারপর সাবজেক্টটা খুব সুন্দর করে দেওয়া, এই জিনিসগুলো যারা করতে পারে না তাদের খুব ভালো মার্ক আসবে ভাইয়া। কারণ কি জানো, এইখানেই ম্যাক্সিমাম মার্ক সাররা কিন্তু ভিতরে তুমি কি লিখছো এগুলো পড়ে দেখে না ভাইয়া। এই যে ভিতরে তুমি কি লিখছো না লিখছো কিচ্ছু পড়ে দেখবে না। উনি কি করবে, এই লাস্টের পার্টটুকু দেখবে আর এইটুকু দেখবে, উনি এইটুকু দেখলে উনি বুঝে যাবে। তার মানে আমি এটা দিয়ে রাখছি, তোমরা এটা করতে পারবা। তার মানে কি দেখো, আবেদনপত্র সহজ ভাইয়া, আবেদনপত্র লেখাও সহজ, কিন্তু তার পাশাপাশি আমার কাছে মনে হয়, যেমন আবেদনপত্র আমি একটা জিনিস শেয়ার রাখছি, এই যে দেখো তারিখ বরাবর, অধ্যক্ষ, এইটা, জনাব, বিষয়, সবিনয়, নিবেদন, আমার কাছে মানে আবেদনপত্রটা একটু এলোমেলো লাগে। তার চেয়ে আমার কাছে এইটা সহজ, এইটা ভালো লাগে কেন, কারণ হচ্ছে এইটা তুমি ঘর করে দিতে পারো। টু এর জন্য একটা ঘর, সিসির জন্য একটা ঘর, বিসিসির জন্য একটা ঘর, সাবজেক্টের জন্য একটা ঘর, মানে এরকম হয় আর কি বিষয়টা। এই যে টু সিসি বিসিসি, তারপরে সাবজেক্ট, তারপরে পুরাটা লেখা, এটা হলো লেখা তোমার। এরপরে তোমার কি দেখো, এরপরে তোমার এটা শেষ হয়ে গেলে দেখো, সরি, এবার দেখো এটা শেষ হয়ে গেলে তারপর লাস্টে তোমার পার্টটুকু, মানে এইরকম আর কি ব্যাপারটা। তো এইটুকু থাকে ঘর, এইটুকু থাকে ছক, আর এইটুকু থাকে বাকি লেখাটা। তো আমার কাছে এই ঘরটা থাকাতে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। আসলে প্রেজেন্টেশন উপরে তো অনেক মার্ক নির্ভর করবে, এজন্য আমি তোমাকে ইমেলটা সাজেস্ট করব, আবেদনপত্র। তাও আবেদনপত্র লিখলেও হয়, একটা ইমেল যদি জাস্ট নিয়মটা দেখে যাও, তুমি সব কিছু লিখতে পারবা। আবেদনপত্রে একটা জিনিস দেখে গেলে সব কিছু লিখতে পারবা ভাইয়া, ওইটা নিয়ে আমাদের কোনো ভয় নাই। ঠিক আছে, তো দিনলিপি অথবা প্রতিবেদনে চাইলে তুমি 10-এ তুমি চাইলে কত বলো তো ভাইয়া, ন্যূনতম তো 8 উঠবে, তুমি 9ও তুলতে পারো যদি তোমার প্রেজেন্টেশনটা এবং হাতের লেখাটা সুন্দর থাকে। ইমেইলে অথবা আবেদনপত্রের মধ্যে আমি বলবো যে ইমেল লিখো ভাইয়া, ইমেল লিখলে ভালো একটা মার্ক দিয়ে তোমাকে 9 মার্ক মোটামুটি পেয়ে যেতে পারো যদি ভালো মতো লেখো। এখন দেখো সারাংশ এবং সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, এখন কোনটা লিখবে এখান থেকে? আমি সবসময় সাজেস্ট করি যে যদি তুমি সারাংশ সারমর্ম খুব ভালো মতো পারো, কারণ ওখানে 4-5 লাইন লেখা লাগবে ভাইয়া, ওই 4-5 লাইনে প্রত্যেকটা ওয়ার্ড স্যার পড়বে। কিন্তু তুমি যদি সারাংশ সারমর্ম পরিবর্তে ভাব সম্প্রসারণ লেখো, ওইখানের মধ্যে নিজের মতো করে 3টা প্যারা হবে। ভাব সম্প্রসারণের মধ্যে প্রথম প্যারাতে একদম স্বাভাবিকভাবে এই জিনিসটা কি বুঝিয়েছে সেটা লিখবা, তারপরে প্যারাতে জাস্ট সৃজনশীলের মতো করে একটা ভাব সম্প্রসারণ দিয়ে তুমি সবচেয়ে ভালো মতো লিখে আসতে পারবা অনেকগুলা, জাস্ট নিয়ম জানা লাগবে। ঠিক আছে, তারপরে মাঝখানে তুমি বাকি বিস্তারিত লিখবা আর শেষে একটু লিখবা, 3টা প্যারা লিখে ফেলবা। ওই যে আমরা সৃজনশীলে গতে লিখছি
লিখছিলাম না, ওইরকম ভাবে 3টা প্যারা, 2 পেজ 2.5 পেজ যতটুকু মন চায় ততটুকু লিখবা। তো এইখানে কি হয় না, সারাংশ সারমর্ম তুমি যদি না পারো ভাই, একদম ধরো ডিরেক্ট তোমার মুখস্থ চলে আসছে, তাহলে তুমি লিখে দিবা, তাহলে তুমি সবচেয়ে ভালো মার্ক, এখানে অল্প পরিশ্রম করে ভালো মার্ক তোলা যায়। কিন্তু ভাইয়া যদি এইটা একটু ভুল করো, ধরো তোমার কোনো বানান ভুল হয়েছে অথবা তোমার ধরো সেন্টেন্স ভুল হয়েছে, তখন কিন্তু স্যার কিন্তু তোমার মার্কটা অনেক কেটে দিবে। কিন্তু ভাব সমস্যা তো স্যারটা এত পড়বে না, দেখবে ছেলেটা 3টে প্যারা করছে, প্রথম প্যারাটা ছোট, পরের প্যারাটা একটু বিস্তারিত, থার্ড প্যারাটা ছোট, তার মানে ওর প্যাটার্নটা সব ঠিক আছে, ও আমাকে একটা মার্ক দিয়ে দিবে, ভাব সমস্যা না 8-9। তার মানে না পারলে কখনো অ্যান্সার করার দরকার নেই, তাহলে অনেক মার্ক কমে যাবে। 5-6 4-5 দিয়ে দিলে কিন্তু অনেক ধরা খেয়ে যাবা, তার জন্য ভাব সম্প্রসারণ দিবা, ঠিক আছে, যদি পারো। ঠিক আছে ভাইয়া, 8 বা 9 দিবেই। সংলাপ অথবা ক্ষুদি গল্প, এখানের মধ্যে ক্ষুদি গল্প তো অনেকটা বুঝতে পারি কমপ্লিটিং স্টোরির মতো, আর সংলাপটা হলো যে একজনের সাথে আরেকজন কথা বলা। তো আমি সংলাপকে সাজেস্ট করি, কেন ধরো আমার নাম হলো আরাফাত, ঠিক আছে, আর তোমার নাম হলো রিফাত। তো আরাফাত রিফাত এটা দেখতে না একটা অন্যরকম সুন্দর লাগে, কেমন, এই যে এরকম একদম সোজা সোজা বরাবর, দেখো এরকম এরকম এরকম, তারপর আবার আরাফাত বলতেছে, আবার রিফাত বলতেছে। তো এই জিনিসটা না যদি তুমি ভালো মতো করতে পারো, দেখাবো যে কোনটা কোনটা পড়বা, ঠিক আছে, এগুলা থেকে একটু পরে সাজেশনে ঢুকতেছি। এরকম লিখতে পারো, খুব সুন্দর করে, এটা দেখতে সুন্দর লাগে। এই জন্য আর সংলাপটা তো নিজের ভাষায় বানানো যায় এবং সুন্দর করে, মানে ক্ষুদে গল্প লেখা যায়, তবে আমার সাজেস্ট হলো যে সংলাপটা দিয়ে দিতে পারো তোমরা, ঠিক আছে। আর রচনার ক্ষেত্রে আমি যেটা বলছি, যে আমার অনেক ফ্রেন্ডকে দেখতাম একদম প্রথমে রচনা দিত। কেন দিত জানো রচনা? কারণ বাকি সব জিনিসগুলা দেখবে যে রচনার ক্ষেত্রে প্রথমে যখন হাতের লেখা শেষ হয়ে যায়, মানে হাতের ব্যথাটা প্রথমেই শেষ করতে চায়, তারপরে আস্তে ধীরে বাকি সবকিছু করতে চায়। তবে আমি তোমাকে বলবো যে তোমরা রচনার জন্য যে প্রথমে দাও বা শেষে দাও, রচনাতে প্যারা বা তোমাকে পয়েন্ট বাড়ানো লাগবে, এবং পয়েন্টগুলো খুব সুন্দর করে নীল কালিতে হাইলাইট করবা ভাইয়া, এবং পয়েন্টগুলোর নিচে সুন্দর করে 2টা টান দিবে। ধরো একটা পয়েন্ট দিলা যে শরৎকাল, ধরো কি দিলা, শরৎকাল ধরো দিলাম, তা ওইটার নিচে সুন্দর করে তুমি একদম সুন্দর করে একটা অন্য, যদি নীলকালি থাকে তাহলে নীলকালি দিয়ে সুন্দর করে লিখে 2টা দাগ দিয়ে দিবা একদম সুন্দর করে, তারপর শরৎকাল নিয়ে লিখবা। এইভাবে আর কি প্রত্যেকটা পয়েন্ট তুমি যত বেশি পয়েন্ট বাড়াবা, এবং পয়েন্টগুলো যদি যখন খুবই সুন্দর হবে, তোমাকে মার্ক অনেক বেশি দিবে স্যার। কিন্তু তুমি যদি অনেক পেজ লেখো কিন্তু পয়েন্ট ভালো নাই, তাহলে কিন্তু মার্ক দিবে না। এই জন্য আমি বলছি যে আমি যে সাজেশনে যেই ইয়াগুলো রচনাগুলো দিব, যেই প্রত্যেকটা যে সাজেশন দিব, ওগুলো একবার করে দেখে যাবা ভাইয়া। তোমার কাছে তো অবশ্যই টেস্ট পেপার আছে, তুমি একবার করে দেখে যাবা যে এটা ভিতরে কি লেখা আছে। রচনা যেগুলো যেগুলো বলবো ওগুলো একবার করে পড়ে যাবা, রিডিং পড়বা ভাইয়া। এতে কি হবে, এতে তোমার পয়েন্টগুলো মাথায় থাকবে। তুমি অ্যাটলিস্ট রিডিং ভিতরে না পড়লেও পয়েন্টগুলো পড়ে যাও, ওগুলা তুমি আজকের দিনে পয়েন্টগুলো পড়ো, তাতেই তোমার ভালো একটা মার্ক এনশিওর হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা চলে যাই আমাদের পারিভাষিক শব্দ, আমরা একদম লাস্টে আসবো। পারিভাষিক শব্দ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, মোটামুটি তোমার মনে হয় 18-19টা স্লাইড আছে পারিভাষিক শব্দের। তার মানে এখানে 3টা 7টা, যদি তোমার মোটামুটি 20টা ধরি, তাহলে তোমার মোটামুটি প্রায় এখানে 150-র কাছাকাছি পারিভাষিক শব্দ আছে। আশা করি যে এই 150টা পারিভাষিক শব্দ তোমাকে অনেক বেশি হেল্প করবে। কয়টা? 150টা পারিভাষিক শব্দ ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আসি দিনলিপিতে, ওটা লাস্টে দেখাই দিব যে পারিভাষিক শব্দ কোনগুলা। দিনলিপিতে প্রথমত দেখো, বইমেলা সম্পর্কে দিনলিপি লিখো। অনেক সময় আমরা ছোটবেলায় কি করি, আমরা ছোটবেলায় ডায়েরি লিখি না? তো ডায়েরিতে কি করি, ধরো আজকে আমি বইমেলাতে গেছিলাম, ওই দিনে কি কি হয়েছে ওভারঅল একটা ভিউ আমি বলি। তো এর সাথে সাথে দেখবা যে পিছনের দিনেরও কিছু কাহিনী আসতেই পারে, সেটা তুলে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমরা দিনলিপিগুলো খুব সুন্দর করে নিয়ম মেনটেন করে লিখলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো কি কি পড়বা তোমরা, এখান থেকে পড়বা যে এখান থেকে বইমেলা সম্পর্কে দিনলিপিটা লিখতে বলছে। তারপর তোমাকে কি বলছে দেখো, তারপর বলছে কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে বলছে। এসএসসি পরীক্ষা ফল প্রকাশ, ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফল প্রকাশের পরে অনুভূতি। তারপর দেখো কলেজে বিজয় দিবস উদযাপন সম্পর্কে দিনলিপি, গ্রাম্য মেলা দেখার অনুভূতি সম্পর্কে দিনলিপি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি, শিক্ষা সফরে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে দিনলিপি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তারপর দেখো কলেজে বসন্ত বরণ উৎসব সম্পর্কে দিনলিপি। দেখো তারপরে যে
মাতৃভাষা দিবস উদযাপন এবং লঞ্চ ডুবি। তার মানে মোটামুটি তোমাকে এখানে কয়টা দেখো 12টা দেওয়া হয়েছে। এই 12টা একবার করে দরকার হয়, যারা একটু সময় থাকবে একটু রিডিং পড়ে দিবা, রিডিং পড়ো ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। তুমি যখন একটা নিয়ম জানো তুমি সবে লিখতে পারবা নিজের মতো করে, বাট একবার পড়লে তো সমস্যা নেই নিয়মগুলা, এতে তোমার লেখাটা সুন্দর থাকবে, ঠিক আছে? ওকে, এবার আসো ভাইয়া প্রতিবেদনে। তো আমি তো বললামই যে দিনলিপি লেখাটা উত্তম, কিন্তু তোমরা যদি চাও যে দিনলিপিটার পরিবর্তে প্রতিবেদন দিতে, তাদের জন্য এই সাজেশনটা দেখো। লাইব্রেরি সম্পর্কে বিবরণ দিয়ে একটা প্রতিবেদন লিখতে বলতে পারে, মাদকের কুফল সম্পর্কে প্রতিবেদন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রতিবেদন লিখো, বা যানজট সমস্যা নিয়ে প্রতিবেদন লিখো। এটা আসতে পারে এখন, কারণ এই জিনিসটা আমাদের যে যানজট সমস্যা আছে খুব বেশি এমন না, এই জন্য এই জিনিসটা আসতে পারে। যুব সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে প্রতিবেদন, বা সে ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন, খাদ্যে ভেজাল এবং কারণ ও প্রতিকার নিয়ে প্রতিবেদন, ঠিক আছে? এগুলো একটু ভালো মতো দেখা লাগবে। তারপর বিজয় দিবস বা স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে প্রতিবেদন লিখো, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে প্রতিবেদন লিখো, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে প্রতিবেদন লেখো, সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে প্রতিবেদন লেখো, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ নিয়ে প্রতিবেদন লিখো, আর বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন নিয়ে প্রতিবেদন লিখো। এই কয়েকটা প্রতিবেদন তোমাদেরকে ভালো মতো পড়তে হবে। এই কয়েকটা প্রতিবেদন পড়ে তুমি জাস্ট এই প্রতিবেদনগুলা নিয়মগুলো একটু দেখবা, ঠিক আছে? এবং ভিতরে সম্ভব হলে একটু একটু পড়বা, তাহলেই হবে ভাইয়া। সবে একই কথা, সবাই একই জিনিস, কিন্তু তোমাকে জাস্ট কি করতে হবে, গুছিয়ে একটু রাখা লাগবে। একবার করে পড়লে তোমার ক্ষেত্রে কি হবে, তোমার ক্ষেত্রে অনেকটা মনে হবে যে না, আমার তো অনেক কিছু পড়া হয়ে আছে, এই জিনিসটা মনে হবে, ঠিক আছে? তার জন্য তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে, তখন তুমি আর বানিয়ে বানিয়ে লেখার চাইতে তোমার মাথায় যতটুকু আছে ওইটুকুকে কাজে লাগাতে পারবা, বুঝতে পারছো? এর জন্য আমি বলবো যে একবার হলেও পড়ার জন্য। আবেদনপত্র ইমেল থেকে বলছি, ইমেলটা অ্যান্সার করার জন্য তুমি চাইলে আবেদনপত্র করতে পারো, কোনো সমস্যা নেই, আমি দুইটারই সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো ইমেলের ক্ষেত্রে দেখো প্রথমটা কি আছে, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিয়ে ইমেল লিখো, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই সাজেশনটা কোথায় পাবো? এই সাজেশনটা দেখো প্রথম কমেন্টের মধ্যে আমি তোমাদেরকে মেসন পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। এই মেসন পেজে তুমি মেসেজ দিবে, গিয়ে মেসেজ দিলে তোমাকে এই সাজেশনের পিডিএফটা সুন্দর করে দিয়ে দিবে। এখন কেন এই যে জাস্ট তোমাদের এই কাজটা কেন করা হচ্ছে, যেমন ধরো তুমি যদি এই সাজেশনটা অনেকটা বড়, ঠিক আছে, জাস্ট ওখানে একটা মেসেজ দিবে যে ভাইয়া আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা দেন, তাহলেই তোমাকে হয়ে যাবে, তাহলে ওখান থেকে তোমাকে বাকি সব কিছু রিপ্লাই দিবে, ঠিক আছে? দেখো ক্যান্টিন স্থাপন নিয়ে আবেদন, ক্যান্টিন স্থাপন নিয়ে আবেদন, তারপরে হলো যে ডিবেটিং ক্লাব স্থাপন নিয়ে আবেদন, তারপরে দেখো ভাইয়া আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনের জন্য আবেদন, গ্রন্থাগার স্থাপনের জন্য আবেদন, এবং পরীক্ষায় বন্ধুর চমৎকার ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে তোমাকে কি বলছে বলো তো, ইমেল লিখতে বলছে। আচ্ছা ইমেলে কি চলে গেছে? আচ্ছা ইমেলে চলে গেছে, ঠিক আছে, ইমেলে চলে গেছে। ওকে, একসাথে ইমেল আর আবেদন দেওয়া আছে। দেখো এই 6টা আবেদনপত্র ভালো মতো পড়বা ভাইয়া। দেখো প্রথমটা ইমেল আর বাকিগুলা, আচ্ছা ইমেল আর আবেদনপত্র মিলিয়ে দিচ্ছে, তোমার যেইটা সুবিধা হবে তুমি সেইটাই পড়বা। পাশ দিয়ে লেখা আছে ইমেল, তার মানে এই যে দেখো এই 5টা হলো আবেদনপত্র, এইটাও ইমেল, এইটাও ইমেল, ঠিক আছে ভাইয়া? ইমেলগুলো একটু দেখে নিবা। আর এইটাও দেখো ইমেল, দেখো কি বাংলা নববর্ষ শুভেচ্ছা জানি, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, শুভেচ্ছা জানি ইমেল। দেখো ইন্টারনেট ব্যবহারের কুফল সম্পর্কে, এটা ভাইয়া সবচেয়ে বেশি পরীক্ষা আসে, বুঝতে পারছো? মোবাইল ফোনের অপব্যবহার সম্পর্কে বন্ধুকে ইমেল লিখতে বলছে, সড়ক দুর্ঘটনার কথা জানিয়ে বিনা বেতনে অধ্যয়নরত, এটা আবেদনপত্র প্রায় আসে। তো তোমরা যে কাজটা করবা কি, তোমরা এখান থেকে যেইটাই অ্যান্সার করবা ওই জিনিসগুলো একটু ভালো মতো, তো একটা দিয়ে আসলে সবই বোঝা যায় যে আমি তো বললামই যে ভিতরে তোমার স্যার পড়বে না। যেমন ধরো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এইখানের মধ্যে ভিতরে তুমি কি দেখতেছো, স্যারের এত পড়ার কোনো সময় নেই ভাইয়া। স্যার তোমার দেখবে যে তুমি নিয়মগুলো ঠিক মতো লিখছো কিনা। এখন কেউ কেউ বিসিসি প্রম এই জিনিসগুলো অনেকে অনেক কিছু সময় মিসিং রাখে, তো এগুলো দেখে যে তারা মিসিং আছে কিনা বা এইটা আছে কিনা, এই জিনিসগুলো দেখেই তারা আসলে কি করে বলো তো ভাইয়া, চেক করে, বুঝতে পারছো? তো এগুলো আসলে এখানে জাস্ট আমি একটা ডেমো রাখছি। তোমাদের মেইন কাজ কোনটা হবে, মেইন কাজ হবে যে নিজে থেকে কি করবা বলো তো ভাইয়া, যেই কোনো একটা বই তোমার টেস্ট পেপার থাকবে, ওখান থেকে কয়েকটা জিনিস দেখিয়ে ফেলবা। কয়েকটা জিনিস যখন দেখবে একটা না, তাহলে তুমি বুঝতে পারবা যে না আমি আর কিভাবে কি সবকিছু করা লাগে।
ওকে, তো এইটা জাস্ট আমি ডেমো হিসেবে রাখছি। এখানে তোমাদের একটা জিনিস করা লাগবে, দেখো এটা যদি আবার অনেকে ভাববে যে ভাইয়া এটা কি আমরা ফলো করবো কিনা, এইখানে দেখো ভাইয়া এইখানের মধ্যে কিন্তু ফ্রম নাই, ঠিক আছে, এটা তো জাস্ট ডেমো হিসাবে। তো তুমি ফ্রম, তারপর টু, সিসি, বিসিসি, সাবজেক্ট, এগুলো সবে। আর ফ্রমের অ্যাপটা বড় হাতের থাকে, টু এর টিটা বড় হাতে থাকে, এই জিনিসগুলো। আর বাকি যত মেল, ফ্রমটা ধরলাম, ধরো arafat@gmail.com, arafat@gmail.com, ঠিক আছে, ঠিক আছে। তোমার জাস্ট এখানে কি ফ্রম টু সিসি বিসিসি আর সাবজেক্ট, তো ফ্রম আর টুটা তুমি ফিল আপ করবা, আর সাবজেক্টটা তুমি যেটা চাইছে দেখো সেটা লিখবা, এরপরে তোমার বাকি সব কিছু করতে পারবা। আশা করি বুঝতে পারছো পয়েন্টটা। মেইন তোমার কাজ হবে যে কি এটা সুন্দর করে ঘর করা, এই যে এখন যেভাবে ঘর আছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, বাকিটা ঘর ছাড়া, এইভাবে তোমাকে আসলে কি করা লাগবে বলো তো, লিখলে তোমাকে খুব ভালো মতো মার্ক দিবে, কিন্তু ভিতরে কিচ্ছু পড়বে না, সব ওই নিয়মের উপরে ডিপেন্ড করবে, বুঝতে পারছো? তার জন্য ওই কাজটা করতে হবে আমাদের। এবার আসি আমরা ওই যে সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণের মধ্যে কোনটা করব। তো আমি বলছিলাম যে ভাব সম্প্রসারণটা লেখা বেশি উত্তম, সারাংশ সারমর্ম বেশি, ম্যাক্সিমাম টাইমে আমাদের কমন থাকে না, আমরা বানিয়ে লেখার চেষ্টাও করব না। ভাব সম্প্রসারণ দেখা আমাদের কি কি পড়া লাগবে, আমাদের পড়া লাগবে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, কীর্তিমানের মৃত্যু নেই, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কারণ বর্তমান পার্সপেক্টিভে আমাদের কিন্তু এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মানে বলা যায় যে 5ই আগস্টের পর থেকে কিন্তু আমাদের এই জিনিসটা রক্ষা করাটা খুবই কঠিন হয়ে গেছে, এটার আলোকে দিয়ে দিতে পারে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, ঠিক আছে, এটাও তোমার হলো যে ইম্পর্টেন্ট আছে। স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে, এটাও দিয়ে দিতে পারে। দেখো মানে দেশ রিলেটেড আমাদের যেগুলো আছে, সাহিত্য জাতির দর্শন স্বরূপ দেখো, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে, একটা ডাবল চলে আসছে, রাত যত গভীর হয় প্রবাদ তত নিকট হয়। আর এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তোমার পরীক্ষার মধ্যে আমি যেগুলো যেগুলো বলছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো পড়তে হবে। তুমি এখানে যেই কটা দিচ্ছি সবগুলো একবার করে রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে, একটা দিয়ে সব বানায় লিখতে পারবা, কোনো সমস্যা নেই, জাস্ট একবার পড়ে রাখলে তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে যে কি পড়ছিল, ওই কি ওয়ার্ডগুলো দিয়ে তুমি নিজের মতো করে পড়ে লিখতে পারবে। সারাংশের মধ্যে আসো, দেখো অভ্যাস ভয়ানক জিনিস, মাতৃ স্নেহের তুলনা রক্ষা করিয়াছে ব্যস্ত হয়, মানে মানুষের মূল্য, এখানে তো আসলে অনেকগুলো মাঝখানে লাইন থাকে, দেখো এরকম 2 লাইন, মানুষের মূল্য কোথায় চরিত্রবান, মানে এই তুমি বসন্তের কোকিল শীত বর্ষা কেহ নও, অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে, আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে, তারপর দেখো অতীতকে ভুলে যাও প্রকৃতি জ্ঞানের স্পৃহা না থাকলে, ওকে, বৃক্ষের দিকে তাকালে জীবনের জাতি শুধু বাইরের, এটাও আসতে পারে ভাইয়া। তারপর দেখো জাতি শুধু বাইরের কিসে হয় মর্যাদা, মানুষের সুন্দর মুখ ও সাধনা চাই, কাকে প্রায় সঙ্গে মানুষ নিজেকে পূর্ণ করে, ঠিক আছে, এই টাইপের সারমর্ম একই জিনিস। দেখো স্বাধীনতা স্পর্শ মানে সবাই বসুমতীকে কেন তুমি, দেখো পরের কারণে স্বার্থ দিয়া বলি, দেখো জোটে, এগুলো সবই দেওয়া আছে, তুমি জাস্ট নিজে নিজে একবার দেখে নিবা, ঠিক আছে, বিরহ মিলন কত হাসি, তো যেটা তোমার ভালো মানে এইখানের মধ্যে তুমি একবার করে পড়ে রাখবা, যেহেতু এখানে আমাদের সারাংশ সারমর্মের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন পড়তে হবে ভালো মতো, যে 4-5 লাইন লেখা আছে তার জন্য আমাদেরকে কাইন্ড অফ কয়েকবার পড়তে হবে, যেহেতু পড়া কম তার জন্য কয়েকবার 3-4 বার করে পড়বা, যারা সারাংশ সারমর্ম দেওয়ার চিন্তা করতেছে এগুলা, ঠিক আছে, বেশি করে পড়বা। এবার আসে সংলাপে তো আমি বললামই যে কিভাবে তোমাদের কি করতে হবে, জাস্ট একদম সুন্দর করে একটা দাগ বরাবর এভাবে দিয়ে, তারপর তুমি ওই দাগের মধ্যে এই দাগগুলো পেন্সিল দিয়ে দিবে যেন পরবর্তীতে মুছতে পারো, আর এটা কলম দিয়ে, ধরো এইখানে বললো আরাফাত, এইখানে বললো আরাফাত, আর এখানে বললো রিফাত, এখানে কে বললো রিফাত বললো, এরকম আর কি দাগটা সোজা থাকবে, আবার আরাফাত আবার রিফাত, তো এই জিনিসটা পরে মুছে দিতে পারবা। তো সংলাপটা খুব সুন্দর করে লিখবা, যাতে তোমার স্যার তোমাকে তো হয়তো সংলাপের ভিতরে পড়বে না যে শুভ সকাল, এই জিনিসগুলো তার পড়বে না স্যার তোমাকে দেখবে যে আসলে সৌন্দর্যটা কত বেশি, যার যত সৌন্দর্য তাকে মার তত বেশি দিবে, এটাই নর্মাল হিসাব, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে কি কি পড়বা সংলাপগুলো একবার করে পড়ে রাখবা, কারণ বলা যায় না, ধরো স্যার চোখ ঘুরালো, একটা লাইন চোখে পড়লো, ওই লাইনটা যদি একেবারে এলোমেলো থাকে তাহলে তো হবে না, ঠিক না, ওইটার সাথে যদি সাংঘর্ষিক হয় বা ওইটার সাথে যদি নাই মিলে লাইনটা, তাহলে তার হচ্ছে না, স্যার কিন্তু মার কিছুটা কমাই দিবে, তার জন্য আমাদের এগুলো দেখে রাখতে হবে। বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয় সংলাপ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বিষয় সংলাপ, মোবাইল ব্যবহার সুফল কুফল খুবই ইম্পর্টেন্ট, এইটা আমার মেইলের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইমেইলের জন্য। কম্পিউটার
মহিলা শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সংলাপ লিখো, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংলাপ লিখো, ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব বিষয়ে সংলাপ লিখো, সাম্প্রতিক পড়া বই সম্পর্কে একটা সংলাপ লিখো, করোনা ভাইরাসের প্রতিকার, জুলাই বিপ্লব সম্পর্কে একটা সংলাপ লিখো। যেহেতু এখন বর্তমানে খুবই 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 ইম্পর্টেন্ট, সামনে আবার জুলাই আসতেছে, তার জন্য এটা ভালো মতো করবে। বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে সংলাপ লিখো, বই পড়ার গুরুত্ব সম্পর্কে, বাল্যবিবাহ প্রতিরোধে। ঠিক আছে, তো এই 12টা তোমাকে ভালো মতো সংলাপগুলো পড়তে হবে। তাহলে তুমি দেখবা যে সংলাপে একটা ভালো আইডিয়া পেয়ে যাচ্ছ। তোমার মানে আমি জাস্ট তোমাকে এইটাই বোঝাতে চাচ্ছি যে তুমি সবগুলো জিনিস কি করবা ভাইয়া, একটু হাইলাইট করে পড়ে রাখবা, তাহলেই তোমার কমপ্লিট হয়ে থাকবে, তুমি একটু ভালো একটা অবস্থায় চলে যাবা। খুদে গল্প তো অনেকটা কমপ্লিটিং স্টোরির মতো করে, জাস্ট আমরা কি করব, আমরা একেবারে গল্প যে নিজে অবশ্যই বানিয়ে লিখবো, কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটু ভালো মতো গুছিয়ে লেখা লাগবে। তো গুছিয়ে লেখার জন্য একবার করে যদি পড়ে রাখি, যেহেতু আমাদের টেস্ট পেপার হাতে আছে, একবার করে পড়ে রাখলে তো সমস্যা নেই। তাহলে কোনগুলো পড়বো দেখো, যানজট বিষয়ক একটি ক্ষুদে গল্প লিখো, শৈশবের স্মৃতি সম্পর্কিত একটা ক্ষুদে গল্প, পরিবেশ দূষণ বিষয়ে একটা ক্ষুদে গল্প, রক্তদানের পুণ্য বিষয়ে, অসময়ের বন্ধু শিরোনামে একটি ক্ষুদে গল্প, আলোকিত মানুষ শিরোনামে একটা ক্ষুদে গল্প, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, এটা নিয়ে একটা ক্ষুদে গল্প ভাইয়া, সততার পুরস্কার বিষয়ে একটা ক্ষুদে গল্প, দেখো 8টা দিয়ে দিচ্ছি। দেখো পানি দূষণ শিরোনামে একটা ক্ষুদে গল্প, সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে একটা ক্ষুদে গল্প লিখো। এই যে দেখো, এই 10টা জিনিস তোমাকে কি করতে হবে, 10টা ভালো মতো একবার করে দেখে রাখবা, জাস্ট একবার করে পড়বা, জাস্ট সারাংশগুলো একাধিকবার পড়লেই হবে, আর বাকি সব কিছু একবার করে অ্যাটলিস্ট পড়বা। আর রচনার ক্ষেত্রে কি করবা একটু পরে বলতেছি, যে পয়েন্টগুলা একটু একাধিকবার কি করা, খাতায় লেখা, যাতে তোমার পয়েন্টগুলো মনে থাকে। যে পয়েন্টগুলো একেবারে বিশ্রীভাবে বানিয়ে, বিশ্রী কেন বলছি, ধরো অনেকে কি করে একদম যা মন চায় তাই পয়েন্ট বানিয়ে দেয়, ওইটা করা যাবে না ভাই। যেহেতু স্যার 20টার ভিতরে কিচ্ছু পড়বে না, স্যার তো পয়েন্ট পড়বে, ওই পয়েন্টগুলো যাতে একটু আকর্ষণীয় থাকে, অ্যাট্রাকটিভ থাকে। ঠিক আছে, অ্যাট্রাক্ট করে স্যারকে। ওকে, এবার আসি প্রবন্ধ রচনায়। রচনা পরে আমরা পারিভাষিক শব্দে যাব। ঠিক আছে, তো রচনার ক্ষেত্রে আমি তো বললামই যে তোমাকে পেজের চাইতে বেশি পয়েন্ট কি গুরুত্ব দিবে, পেজের চাইতে কি কাকে গুরুত্ব দিবে, পয়েন্ট কি গুরুত্ব দিবে। ঠিক আছে, পয়েন্ট কি গুরুত্ব দিবে। আর হলো যে কি করতে হবে, লেখাটাকে সুন্দর রাখা লাগবে। শেষের দিকে যে সব হাতের লেখা শেষ করে দিয়ে একদম লাস্টে এলোমেলো করে লিখলে কিন্তু মার্ক দিবে না, কারণ 20 মার্ক প্রবন্ধ রচনায়। আমাদের টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট 17+, 16 থেকে 17+ মার্ক চেষ্টা করা লাগবে। ঠিক আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, ওই যে অনেকে বলে যে 20 নাম্বারের জন্য 20টা পেজ লেখা লাগবে, অনেকে বলে যে 30 পেজ লেখা লাগবে, এইগুলা কাম দিবা না ভাইয়া। তুমি চেষ্টা করবে সর্বোচ্চ পরিমাণ পয়েন্ট দেওয়ার জন্য, সেটা তুমি 12টা 14টা 15টা যত বেশি পারো সুন্দর সুন্দর পয়েন্টগুলো দিয়ে রাখবা। এমনভাবে পয়েন্টগুলো দিবা যাতে তোমার স্যার যাতে ওই পয়েন্টগুলো পড়লে একটা অন্যরকম ভালো লাগা স্যারের কাজ করে। ঠিক আছে, এমনভাবে সাজাবা। তো কোন কোন প্রবন্ধ রচনা, দেখো রচনার ক্ষেত্রে তো ভিতরে এত কিছু পড়া লাগবে না, জাস্ট পয়েন্টগুলো পড়বা। তুমি জাস্ট পড়ার ক্ষেত্রে কি করবা, ধরো তুমি একটা রচনা পড়লা, ধরলা মানব কল্যাণে বিজ্ঞান, তো এইটার মধ্যে যে পয়েন্টগুলো আছে ধরলাম 15টা, সেটা একবার খাতায় তুলে ফেলবা। তারপরে তুমি দেখো একসাথে সব মাদকাসক্তি ও তার প্রতিকার খাতায় একসাথে তুলে ফেলবা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খাতায় একসাথে। এখানে আসলে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, আমি একসাথে অনেকগুলো দিয়ে দিছি, সংখ্যাটা বাড়াই দিছি যাতে সব বোর্ডের জন্য প্রশ্ন কঠিন হলে এখান থেকে আসে। ঠিক আছে, দেখো আমি মোটামুটি কয়টা তোমাদেরকে 17টা দিচ্ছি, আমি 17টা রচনা দিচ্ছি। ঠিক আছে, 10টা 12টা বেশি লাগে না, তারপর বাড়াই দিয়ে দিচ্ছি। তারপর দেখো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের পোশাক শিল্প, নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, শিষ্টাচার, শ্রমের মর্যাদা, এবং দেখো ভাইয়া কৃষিক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, অর্ধবসায় খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, দেশপ্রেম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারনেট, আমার প্রিয় শখ, জুলাই অভ্যুত্থান, জাতি গঠনের ছাত্র সমাজের ভূমিকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যেহেতু রিসেন্ট ঘটনার সাথে এগুলো মানে সংযুক্ত, সেহেতু কি করতে হবে বলতো ভাইয়া, এই টাইপের রচনা দিয়ে দিতে পারে। তার জন্য তুমি জাস্ট নিজের মতো করে বানিয়ে চুরিয়ে লিখবা, এটা চিন্তার চাইতে তুমি পয়েন্টগুলো পড়ে যাও। তুমি পয়েন্টগুলো একবার করে খাতায় লিখো আর 2বার করে পড়ো, তাহলেই হবে ভাইয়া। কারণ তুমি ওই পয়েন্টগুলাই সাজায় লেখা লাগবে, তোমার ওই ভিতরে কি লিখতেছো ওগুলো দেখার সাধ্য সময় নেই, তোমার ওই পয়েন্টগুলাই পড়বে। তার জন্য আমি বারবার বলবো যে তোমরা 2-3বার করে পয়েন্টগুলো পড়ে যাও, তাহলে এটা তোমাদের কি জন্যই সবচেয়ে বেশি ভালো হবে। ঠিক আছে, এইবার আসবো আমরা, এবার দেখো আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি দিনলিপি কিভাবে লিখবা। দেখো একটা দিনলিপি আমি একটু দেখাই দিই তোমাদেরকে, একটা দিনলিপি একটু দেখাই দেই। এই যে দেখো, এখানে দেখো, এখানের মধ্যে তোমাকে তারিখ,
তারপরে হচ্ছে বার, সময়, এই যে দেখো রাত 10টা, মানে রাতের মধ্যে তো আমাদের ডায়েরি লেখার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। তারপর ঢাকা, এরপরে তো নিজের মতো করে কি কি লিখেছে আমাদের ওগুলা দেখার বিষয় না, বাট তোমাকে এই পাঠটুকু খুব সুন্দর করে দিতে হবে। তার জাস্ট ভিতরে নিজের মতো করে লিখলেও সমস্যা নাই। তারপরে আমি পাশাপাশি তোমাকে বললাম যে এখানে ফর্মটা নাই আর সবে মোটামুটি, আর এখানের মধ্যে দেখো আবেদনপত্রের ক্ষেত্রে তারিখ বরাবর অর্ধক্ষ, তারপরে কলেজ, দেখো এগুলো সব ঠিক থাকবে, তারিখটা একদম পরীক্ষার ডেট যেটা সেটা লিখবা। তারপরে দেখো ভাইয়া দেখো এরপরে দেখো তোমাকে প্রশ্নে কলেজের সব নাম দিয়ে দিবে, তুমি আবার নিজের কলেজের নাম লিখতে যাও না, যদি পরীক্ষা প্রশ্নে না থাকে সেই ক্ষেত্রে নিজের কলেজের নাম লিখবা, ঠিক আছে। আর হলো যে বিষয়টা লিখবা, তারপর জনাব সবিনয় নিবেদন, এই যে কিছু লিখবা, অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যে লাস্টে বিনীত নিবেদক আপনার একান্ত বাধ্যগত ছাত্র, যদি তোমার ছাত্র হয় তাহলে ছাত্রী হলো এটা দিবা, নাম দিবা, রোল দিবা, শ্রেণী দিবা, শাখা দিবা, এইটুকু করলেই হবে, আবেদনপত্র খুব সুন্দর করে মার্ক তোলা যাবে, ঠিক আছে। এই হলো ঘটনা, ঠিক আছে, এই হলো ঘটনা। কিন্তু আমাদের এখনো পারিভাষিক শব্দটা বাকি। পারিভাষিক শব্দের জন্য তোমার কি করতে হবে, দেখো আমি একসাথে অনেকগুলা পারিভাষিক শব্দ দিয়ে রাখছি, দেখো হোয়াইট পেপার, ভেনু, ভ্যালিড, জোন, তারপর ভ্যালিডিটি, দেখো স্পেশালিস্ট, এই যে এগুলো আছে। তারপর দেখো দেখো এখানে এই পিডিএফ এর মধ্যে সব দেওয়া আছে, তোমরা জাস্ট পিডিএফটা পেলেই হয়ে যাবে, ঠিক আছে। ইন্ডেক্স, তারপর দেখো ইডিয়ম, তারপর দেখো গ্লোবাল, গ্যালাক্সি, ঠিক আছে, হুড, তারপর দেখো মোটামুটি সব ইম্পর্টেন্টগুলাই দেওয়া আছে, মোটামুটি লিজেন্ড থেকে শুরু করে সব ইম্পর্টেন্ট দেওয়া আছে, অডিও। তো মোটামুটি অনেকগুলো পেজ, জাস্ট তোমাদের কি করতে হবে, ফ্যাকাল্টি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো জাস্ট তোমাদেরকে কি করা লাগবে, জাস্ট তোমাদেরকে এই জিনিসগুলো একটু দেখা লাগবে, দেখলেই হবে, ঠিক আছে। খুব বেশি কঠিনও না, খুব বেশি সহজও না, জাস্ট তোমাদের কষ্ট করে এই পারিভাষিক শব্দটা যে আমি যে পিডিএফটা দিয়ে দিব তাহলেই হয়ে যাবে, ওখান থেকে ফুল পিডিএফ এই সাজেশনটা পেয়ে যাবা। জাস্ট তোমার কাজ কি হবে বলো তো, জাস্ট তোমার কাজ হবে যে আমাদের এই প্রথম কমেন্টের মধ্যে আমি তোমাদেরকে একটা কিসের লিঙ্ক, পেজের লিঙ্ক দিয়ে রাখবো, আমাদের মেসন পেজে, ওই পেজে গিয়ে মেসেজ দিবে যে এই যে পিডিএফটা বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের পিডিএফ বা সাজেশনের পিডিএফ, এটা বললে এটা দিয়ে দিবে, যেহেতু সামনে বাংলা দ্বিতীয় পত্র এক্সাম, বুঝবে যে আমাদের টিম থেকে সবাই রেডি থাকবে। তো এই হলো ওভারঅল কথা, তোমাকে মোটামুটি এইভাবে প্রস্তুতি ফুল কমপ্লিট করতে হবে, ঠিক আছে। একদম ভালো মতো ইনশাল্লাহ তোমাকে একটা ভালো মার্ক এনশিওর করবে, তুমি যদি ভাইয়ার এই কথাগুলো ভালো মতো শুনো এবং ভাইয়ার এই জিনিসটা ভালোভাবে ভাইয়া যেভাবে বলছে এভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমার এই এক ক্লাসের মধ্যেই তোমার মোটামুটি 70 মার্ক কমপ্লিট হয়ে যাবে। একটু ভালো মতো জাস্ট একবার করে সবগুলো জিনিস পড়বে, রচনার ক্ষেত্রে পয়েন্টগুলো পড়বে, প্রত্যেকটা জিনিসের যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ ওই পার্টটুকু পড়বে, তাহলেই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আরও ক্লাস আরও কিছু আসতেছে। বাংলা দ্বিতীয় পত্রের কোনো ভয় নাই, বাংলা প্রথম পত্র যাদের খারাপ হয়েছে দ্বিতীয় পত্র তোমাকে সর্বোচ্চ মার্ক এনে দিব, তোমাকে জাস্ট কি করা লাগবে, আমাদের সাথে থাকা লাগবে। আর হলো যে অনেক শিক্ষার্থী ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যায় হয়তো, বা কীভাবে বলি, মানে তোমার সাবস্ক্রাইব করতে হবে, এটা হলো মেইন কথা। আর আরেকটা বিষয় হলো যে ইনশাল্লাহ ভয় নাই, বাংলা প্রথম পত্র বাংলা খারাপ হলেও বাংলা দ্বিতীয় পত্রে আমরা একদম ভালো মতো কামব্যাক করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।